সরকার কিন্তু জুলাই সনদ বা সংস্কারের প্রশ্নে দ্বিমত করে নাই, বরঞ্চ অক্ষরে অক্ষরে পালন করবে এই প্রতিশ্রুতি তারা দিয়েছে। যদি বিরোধী দল নাও আসে তাহলেও বিএনপি একা মানে এই সংবিধানের যা যা পরিবর্তন সেটা করতে পারে। সেই ভোটিং যেটা অ্যাবসলিউট মেজরিটি তার আছে, 2/3 মেজরিটি আছে। জটিলতা বাড়ানো থেকে জটিলতা কমানোটাই মানে রাজনীতির বাস্তবতা হওয়া উচিত। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট এটার জন্য যে আদেশ দিয়েছে, এই আদেশটাই তো রাষ্ট্রপতি দিতে পারে না, মানে অসাংবিধানিক কাজ করছে। তাহলে সেই জন্যই গণভোটের কোনো ভিত্তি নাই, কারণ রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারে যদি স্পিকার থাকে বা ডেপুটি স্পিকার থাকে। এখন ওই সময়ে স্পিকার রিজাইন করছে, ডেপুটি স্পিকার জেলখানায় আছেন, তো উনি কার কাছে একটা নূর হোসেন স্কোয়ার 0 পয়েন্টে গিয়ে উনি পদত্যাগপত্র দেবেন নাকি? জামাত ইসলাম আন্দোলন করছে কখন? আমাদের তো বাংলাদেশের প্রতিষ্ঠার ইতিহাসে বা পাকিস্তান আমলেও তাদের তো আন্দোলনের কোনো ইতিহাস নাই। এবং হরতাল থাকলে পরে, অবরোধ থাকলে রাত 11টা, 11:30, 12টার সময় একটা মিছিল করে তারা যায় ঘরে বসে থাকতো, আর আমরা ভোরবেলা 6টার সময় নাইমা পিকেটিং করতে থাকতাম হরতালের। তো জামাত ইসলাম কই আন্দোলন করছে? বিরোধী দল ভুল পথে দাবি করছেন, কিংবা এমন দাবি করছেন যেটা সংবিধান সম্মতভাবে দাবি করছেন না। জুলাই গণঅভ্যুত্থানের পর গণভোটে জনগণের দেয়া রায়ের বাস্তবায়ন নিয়ে আবারও উত্তপ্ত দেশের রাজনীতি। সরকার বলছে সংবিধান সংশোধনের পথে এগোবে, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট বলছে শুধু সংশোধন নয়, প্রয়োজন গণভোটের রায় অনুযায়ী পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার। সিলেটের সমাবেশ থেকে বিরোধী জোটের শীর্ষ নেতারা সরকারের প্রতি আলটিমেটাম দিয়েছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণরায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, গণভোটের রায় উপেক্ষা করলে সরকার 5 বছরের মেয়াদ শেষ করতে পারবে না। আবার কর্নেল অলি আহমদ বড় ধরনের গণ আন্দোলনের সম্ভাবনার কথাও বলেছেন। অন্যদিকে সরকার সংসদীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের পথ বেছে নিয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, গণভোটের রায়ের সাংবিধানিক ও রাজনৈতিক অবস্থার কি? সংস্কার বনাম সংশোধনের এই বিতর্ক কি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি নতুন অস্থিরতার জন্ম দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, জুলাইয়ের প্রতিশ্রুতি কি বাস্তবায়নের পথে, নাকি রাজনৈতিক দ্বন্দ্বের নতুন অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশ? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। ধন্যবাদ। এর পরপরই আছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা। আমার সর্বডানে আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, যেমনটি আমি সূচনাতেই বলছিলাম, এবার জুলাই সনদ বাস্তবায়নের দেখলাম যে দাবিতে বিরোধী পক্ষ ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছে। যেমনটি জামায়াতের আমির বলেছেন যে গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে। নাহিদ ইসলাম বলছেন যে সরকার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবেন না, এবং অলি আহমদ বলেছেন 3 নেতা যদি একত্রে হয় তাহলে সরকার পতন 1 সপ্তাহের ব্যাপার। আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলোকে? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন বিচক্ষণ আলোচক এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, প্রিয় দর্শক, শুভেচ্ছা। বিরোধী দল হিসাবে জামাত, নাহিদ সাহেব এবং তরুণ প্রবীণ যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ জুলাই সম্বন্ধে আশাবাদ ব্যক্ত করেছেন এবং সরকার হিসাবে বিএনপির সমালোচনা করছেন, আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো যথাযথ আছে। যদি সরকার তার কার্যক্রমের প্রতি বিরোধী দল হিসেবে জামাত এবং অন্যান্য ছোট বড় রাজনৈতিক দল মানে প্রকাশ্য সমর্থন করে থাকে, তাহলে তো তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আর 5 মাসে সমালোচনা করার দিক এখনো ওইভাবে আমার বিবেচনায় আসে নাই। তারপরেও সরকারকে সতর্ক করা বিরোধী দলের কাজ, এবং বিরোধী দল যেটা মনে করে সেই প্রসঙ্গগুলো আসছে। তবে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে 24শে গণঅভ্যুত্থানের পর
আমাদের এক ধরনের অস্থিরতা কাজ করলেও একটু সহনশীল হতে হবে। অন্য যে কোনো সময় থেকে এটি একটু ভিন্নতর সময়। সরকার কিন্তু জুলাই সনদ বা সংস্কারের প্রশ্নে দ্বিমত করে নাই, বরঞ্চ অক্ষরে অক্ষরে পালন করবে এই প্রতিশ্রুতি তারা দিয়েছে, এবং আমি মনে করি বিএনপি সেটা বিশ্বাসও করে। তাহলে বিরোধী দল কেন আপনাদের উপর আস্থা রাখতে পারছে না? ওই যে একটু আগেই তো বললাম, বিরোধী দলের কাজ বিরোধিতা করা। যদি তারা কি বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে? কিছু কিছু ক্ষেত্রে তা আমার কাছে মনে হয় সেটা করছে। আর এই জামাত ইসলাম যে দায়িত্ব এবার পেয়েছে, তার প্রতিষ্ঠার পর, প্রতিষ্ঠা তো আর বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, কারণ 71 তারা বাংলাদেশি বিশ্বাস করেনি। যেমন পাকিস্তানের প্রেক্ষাপটে যখন আন্দোলন হচ্ছিল পাকিস্তানের, তখন কিন্তু তারা পাকিস্তানের বিরোধী ছিল। সেই সময় থেকে জামাতের সাম্প্রতিক সময়ে যে উত্থান, এত বড় দায়িত্ব তারা কখনো পায় নাই। স্মার্ট বিরোধী দল বলতে যারা বোঝায়, যা বোঝায় সেই হিসাবে জামাত আছে আমার কাছে মনে হয় না। সেই জন্যে তাদের মধ্যে এক ধরনের জড়তা আছে, আর কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়তে ভূমিকা রাখার একটা প্রবণতা কাজ করে। তো এই নিয়ে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বিরোধী দল যে ভূমিকা পালন করছেন এখনো পর্যন্ত সেই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা তাদের মতো করে কথা বলছে। এটা ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। জনাব আবু সাইদ খান, সরকার গঠন হলো মাত্র 5 মাস। আমরা দেখছি ইতিমধ্যেই বিরোধী দল বলছে অনিবার্য বিপ্লবের কথা, বলছে গণঅভ্যুত্থানের মতো কর্মসূচি দেওয়া হবে। আবার কর্নেল অলি আহমদ যেমনটি বললেন, 3 নেতা এক হলে 1 সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য। এগুলো কি আসলে গণতান্ত্রিক চর্চার অংশ নাকি উস্কানি? আমাদের দেশের বক্তৃতার তো এটা রেওয়াজ যে বিরোধী দল তার মাঠে গরম বক্তব্য রাখার মধ্য দিয়ে তার কর্মীদেরকে উৎসাহিত রাখবেন এবং জনগণের দৃষ্টি কাড়বেন। তো এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। তবে জুলাইয়ের সনদ, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নটা দরকার, এবং এই ব্যাপারে সরকার বিরোধী দলের মধ্যে দ্বিমত থাকার কোনো কথা নয়। এখন কোন পদ্ধতিতে কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিঃসন্দেহে যেভাবেই হোক, মাঠে আন্দোলন হোক আর নাইবা হোক, বাস্তবায়নের জায়গাটা তো, স্থানটা তো সংসদ, কেন সংসদের হবে। আর তারা যে একটা বিষয়টা নিয়ে যেটা চেয়েছিল যে আলাদা গণপরিষদ, মানে সংবিধান সংস্কার পরিষদ, অর্থাৎ আলাদা একটা গণপরিষদ, সে সুযোগ আর নেই। অতএব এখানে সংসদেই আলোচনা করে করতে হবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে 5 মাস সময় যথেষ্ট নয়। তবে কিছু কিছু জিনিস আমাকেও হতাশ করেছে। যেমন ধরুন যে এখানে অন্তর্বর্তী সরকার অনেকগুলো অধ্যাদেশ করেছে, সেই অধ্যাদেশগুলো সবগুলোই প্রায় সবগুলোই আইনে পরিণত করেছে। কিন্তু কিছু কিছু অধ্যাদেশ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেমন ধরেন একটা হলো বিচার ব্যবস্থাকে আলাদা করা, সচিবালয় গঠন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। গুম কমিশন, মানবাধিকারের ব্যাপারে যেটা ছিল, বিএনপি বলছেন যে তারা এর চেয়ে আরো ভালো আইন তারা করবেন, কিন্তু এটাকে বাতিল না করে এটাকে রেখে তারা এটাকে সংশোধন করতে পারতেন, কিংবা ভালো আইন যদি করে থাকে সে মডেলটা কি সেটা তার হাজির করতে হবে। তো এই সব বিষয়গুলো এক ধরনের সন্দেহের জন্ম দিয়েছে। কেননা যখন ধরুন সচিবালয়, আলাদা সচিবালয় গঠনের জন্য যখন উদ্যোগ নেওয়া হলো, তখন বিএনপির নেতারা এবং যারা কেউ কেউ ওখানে মন্ত্রী হয়েছেন তারা অতি উৎসাহের সঙ্গে তখন তারা এই কাজগুলো প্রধান বিচারপতির ওখানে হাজির হয়ে তারা সমর্থন জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সংসদে তারা আলাদা আইন করবেন এই কথা বলে তো এক ধরনের সংশয় তৈরি হয়েছে। আমার মনে হয় যে বিএনপির এই সংশয় দূর করার জন্য অবিলম্বে তার সেগুলোর হাজির করা উচিত। কমপক্ষে আমি 3টা জায়গা আমি বললাম, এর বাইরেও তো জনগণের আকাঙ্ক্ষার আরও অনেক জায়গা রয়ে গেছে। 5 মাস কিংবা 6 মাস যথেষ্ট সময় নয়। তবে আমার কাছে মনে হয় যে জনমনে তো এটাকে যে সমস্ত প্রশ্ন দেখা দিয়েছে তার জবাব তো অবশ্যই সরকারকে দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বজলুর রশিদ ফিরোজ, রাজপথের আন্দোলন কি আলোচনার পথকে কোনোভাবে দুর্বল করে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ আলোচক এবং যারা দর্শক শ্রোতা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই মাস তো, জুলাই মাসে স্বাভাবিক কারণেই 2024 সালের যে জুলাই আগস্টে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই অভ্যুত্থানের এই 2 বছর পূর্তি হতে যাচ্ছে আগামী 5ই আগস্ট। তো সেই জন্যে এই জুলাই
আগস্টের যে অভ্যুত্থানের যে জনগণের আকাঙ্ক্ষা, অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল কী কারণে? অভ্যুত্থানের মেইন স্লোগান ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ চাই। তাহলে সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গেলে পরে তার রাজনৈতিক, আদর্শিক, দার্শনিক সেগুলো মানে কি ভিত্তি কী সেইটা কিন্তু কোনো ঠিক ছিল না। এক, 2 নম্বর কথা ছিল যে শুরুতে না থাকলেও অভ্যুত্থানের পরে বা আগে সেই অভ্যুত্থানের কাছাকাছি সময়ে যে রাষ্ট্রের কিছু সাংবিধানিক সংস্কার দরকার, মানে আইনগত যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো দরকার। সেটা নিয়ে তো ধরেন ঐক্যমত্য কমিশন হয়েছে, সংস্কার কমিশন হয়েছিল 11টা, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল কয়েক মাস, 7-8 মাস ধরে। সেখানে ঐক্যমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মিলে 30-32টা রাজনৈতিক দল তারা নিয়ে আলোচনা করছিল। কিন্তু একটা জিনিস যেটা এই যে ঐক্যমত্য কমিশন বলেন, জুলাই সনদটা কি আসলে? এই যে জুলাই সনদের বাস্তবায়ন যাচ্ছে, এই জুলাই সনদটা কি? সনদের তো শুরুতেই যে সনদ, সেই সনদটা এটা যেই ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি ছিলেন আলী রিয়াজ সাহেব এবং আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। বাস্তবে তো কোনো ঐক্যমত্য হয় নাই জুলাই সনদের, যার যার পার্টি তার মতো করে সে প্রস্তাব দিয়েছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো কোনটা বাস্তবায়ন করে? দুদু ভাই যেটা বললেন যে কারেক্ট, আমি ঐক্যমত্য কমিশনের সেখানে ছিলাম, প্রত্যেকটা মিটিংয়ে ছিলাম ওখানে। সেখানে বলছিলাম যে আমরা এই নোট অফ ডিসেন্টগুলো রেখেন না, সর্বসম্মতভাবে যে কয়টা একমত হয়, 5টা হোক, 10টা হোক, 50টা হোক, 100টা হোক, সেইগুলোকে সর্বসম্মতভাবে সনদ করেন। সেখানে হঠাৎ করে আলী রিয়াজ সাহেব বললো যে না, তাহলে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। তাহলে নোট অফ ডিসেন্ট দেওয়া মানে কি? বিএনপির পক্ষ থেকে বললো যে এই জিনিস আমার নোট অফ ডিসেন্ট আছে, তার মানে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, জনগণ আমাদেরকে যদি ম্যান্ডেট দেয়, তাহলে আমরা এই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করবো। যেটা দুদুভাই বলছেন যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ, স্বাক্ষরিত জুলাই সনদের কথা তারা বলছে। হ্যাঁ, যে তাহলে কারটা বিশ্বাস করবো? তারেক রহমান সাহেব যেটা বলছে যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো দিচ্ছে জুলাই সনদের মধ্যে, সেইগুলো বাদ দিয়ে তারা বাকিগুলো যেগুলো একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করবে অক্ষরে অক্ষরে। এটাই অক্ষরে অক্ষরে জুলাই সনদের। আবার জামাত ইসলাম, এনসিপি যারা বলছেন তারা তাদের মতো করে। বাস্তবে জুলাই সনদ অ্যাজ ইট ইজ, এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটাই তো অবৈধ। যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যখন দেশে একটা সংবিধান এক্সিস্ট করে, সংবিধানের ধারাবাহিকতায় যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকারের সময় রাষ্ট্রপতি যখন একটা সংবিধান বহাল থাকে, তখন রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারে না, অধ্যাদেশ জারি করতে পারে। যেই আদেশ বলে তারা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে বলে এবং গণভোটের কথা বলে, এটাও অবৈধ। সংবিধানে কোনো গণভোট ছিল না। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট, এটার জন্য যে আদেশ দিয়েছে, এই আদেশটাই তো রাষ্ট্রপতি দিতে পারে না, অসাংবিধানিক, মানে অসাংবিধানিক কাজ করছে। তাহলে সেই জন্যই গণভোটের কোনো ভিত্তি নাই এখানে। 1, 2 নম্বর কথা হলো যে যেটা অসাংবিধানিক, সংবিধান মেনে চলছে, এই সংবিধান সংসদ অধিবেশনে বসছে সংবিধান মেনে, সেখানে আছে। কাজে সেই জন্যই গণভোট এবং এই যে সংবিধান সংস্কার পরিষদের যে দাবি, এই দাবিটা একটা বাস্তব অবাস্তব। আমরা ঐক্যমত্য কমিশনের এটা বিরোধ করছিলাম। আমি যে সংবিধান সংশোধনের যে বিষয় যেভাবে করা যায়, সেটা কিন্তু সংবিধানের মধ্যেই আছে। যে সেখানে বলছে যে মৌলিক বা পরিবর্তন হইতে গেলে পরে সেগুলো 2/3 মেজরিটি লাগবে, আর সিম্পল আইন করতে গেলে সিম্পল মেজরিটিতে পারবে। তো সেটাই করছে। তো এখন তো বিএনপির পক্ষ থেকে ওখানে সংবিধান সংশোধন কমিটি করছে, তাহলে সেই সংবিধান সংশোধন কমিটিতে তারা গিয়ে সেখানে মতামত দেয় যে এগুলো করতে হবে। যদি সংবিধান সংস্কার পরিষদও করতে হয়, সেটাও কিন্তু সংবিধান সংশোধন করেই সেখানে আনতে হবে। তার মানে সেই সংবিধান সংশোধন করার জন্য সংবিধান সংশোধন কমিটিতে বসে সেখানে আলোচনা করতে হবে। তার মানে আলোচনার মাধ্যমে সমাধানের পথ দেখছেন আপনি। সেটা আছে। আরেকটা যেটা বলছেন রাজপথে, এটা তো দেখেন জামাত ইসলাম আন্দোলন করছে কখন? আমাদের তো বাংলাদেশের প্রতিষ্ঠার ইতিহাসে বা পাকিস্তান আমলেও তাদের তো আন্দোলনের কোনো ইতিহাস নাই। এখন 80-র দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে কই তারা তো কোনো আসে নাই, কোনো 5 দল 7 দল 8 দল ছিল, বা প্রথমে 15 দল 7 দল ছিল। সেখানে তারা শুনে একটা প্রোগ্রাম সেটা সমর্থন করতো এবং হরতাল থাকলে পরে, অবরোধ থাকলে রাত 11টা, 11:30, 12টার সময় একটা মিছিল করে তারা যায় ঘরে বসে থাকতো, আর আমরা ভোরবেলা 6টার সময় নাইমা পিকেটিং করতে থাকতাম হরতালের। তো জামাত ইসলাম কই আন্দোলন করছে? এইবারও তো দেখেন, এই যে গণঅভ্যুত্থানের আগে 2023 সালের অক্টোবর মাসে 28শে অক্টোবর বিএনপির যে সমাবেশটা ছিল, সেই সমাবেশ যে ছত্রভঙ্গ করে দিল, নানা ধরনের ঘটনা ঘটে, অন্য কেউ রাস্তায় দাঁড়াতে পারলো না। কিন্তু জামাতে ইসলাম কিন্তু নটরডেম কলেজ এবং শাপলা চত্বরের ওখানে খুব নির্বিঘ্নে পুলিশের মানে তাদের সাথে হাস্যরস করে সমাবেশ করে সন্ধ্যার আগেই, বিকেলের মধ্যে তারা সমাবেশ করে ওখান থেকে চলে গেল, মানে তাদেরকে কিছু বললো না। তার মানে একটা হলো তারা এই যে সমঝোতা করে,
তাদেরকে যে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তারা কিভাবে করতেছে। সেই জন্যই জামাতের এগুলো যেগুলো বলতেছে, যেটা সাইদ ভাই বলছে ওইটার সাথে আমি একমত, যে তারা এটা হুঙ্কার দেয়, কর্মীদেরকে একটু উজ্জীবিত রাখে এক, এবং তাদের তো এখন এই হুঙ্কার দেওয়া ছাড়া কিছু হবে না। এটা ৭১ সনে তারা যেমন স্বাধীনতা বিরোধী ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, সেইভাবে এখানকার নারী নির্যাতন, ধর্ষণ যেগুলো করছে, এখন তাদের নেতাদের নামে এই ধরনের যে ধরনের অপবাদ, সেই ৭১ সনের ঘটনাগুলো পুনরাবৃত্তি এগুলো ঘটছে, প্রকাশ্যে আসছে, সেইগুলো আড়াল করার জন্য এই ধরনের কথা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বজলুর রশিদ ফিরোজ। জনাব শামসুজ্জামান তুতু, যেমনটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই সনদের শুরু থেকেই ফাঁক ফোকর ছিল, এই কারণেই কি আসলে জটিলতার শুরু? না না, জটিলতা কিছু নাই। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা আমাদের বিএনপি মানে তার পক্ষ থেকে জুলাইয়ের বাইরের কোনো ভাবনার মধ্যে নাই। এখন মানে জুলাই নিয়ে কিন্তু এখনো এই জিনিসটা কিন্তু আপনাকে সংসদে ফেস করতে হবে, এবং আমাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে, আগেও বলছে, সেটি হচ্ছে যা কিছু সেটা তো সংবিধানের অংশ করতে হলে পরে পার্লামেন্ট দরকার। নির্বাচনের আগেই কিন্তু এই জুলাই সনদ, ওই যে রাষ্ট্রপতি যেটা উনি বললেন ফিরোজ সাহেব, যে অডিয়েন্সের মাধ্যমে সে করতে চাইছে, সাংবিধানিক কিছু রীতিনীতি, কিছু পদ্ধতি, কিছু অনুচ্ছেদ, এগুলো আপনাকে মানতে হবে যদি গণতন্ত্র মানেন। যেমন সংবিধানকেই এটা মজিবীয় সংবিধান, এটা আর কি কি সব সংবিধানের ইয়ে, তো একটা সংবিধান ছুঁড়ে ফেলারও কোনো ইয়ে নেই। রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, কিন্তু এটা সংশোধন করতে হবে, পরিমার্জন করতে হবে, অনেক কিছু করতে পারেন, এমনকি আমল চরিত্র পরিবর্তন করে ফেলতে পারেন, যেটা মানে 72-5 আমরা দেখছি বাকশালী বিধি ব্যবস্থা। ওই সংবিধান তো গণতান্ত্রিক সংবিধান ছিল, সংবিধানের দোষ না তো, সেই সময়ের সরকার, সেই সময় নেতৃবৃন্দ এটা রাতারাতি তারা এক জায়গাতে আরেক জায়গায় জাম করছে। তো এখনো তো আমরা বাস্তবতা দেখছি, আপনারা বলছেন সংবিধান সংশোধনের কথা, আবার বিরোধী দল বলছে যে আমূল সংস্কারের কথা, সমন্বয়টা কিভাবে হবে? আমূল সংস্কারে তারা কথা বলতে পারে, এটা আমি তাদের দোষে কিছু, তাদের তো হাতে রাজনীতি বলতে এখন বিরোধিতা করা আমার বিবেচনায় নাই। সরকারে 5 মাস আসছে, সংবিধানে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় সেটা আপনাকে পার্লামেন্টই লাগবে, পার্লামেন্ট তারা আবার বর্জন করে ফেলছে, সংসদীয় কমিটি গঠন করলে সেখানে তারা থাকতে চাচ্ছে না, এগুলো তো জটিলতা। তো সংসদীয় কমিটি করা হয়েছে সংবিধান প্রসঙ্গে, সেখানে না থাকলেও কোনো অসুবিধা নেই আমার বিবেচনায়, প্রস্তাবগুলো দিতে পারে, এমনকি কোনো রাজনৈতিক দলও দিতে পারে, এমন না যে পার্লামেন্টে থাকতেই হবে। পার্লামেন্টের বাইরে থেকেও বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল কিন্তু ছোট বড় সব দল, কিন্তু বিরোধী দল যেটি বলছে তারা গণভোটের রায় বাস্তবায়ন চাইছে, সেটি কি সম্ভব? গণভোটের রায় বাস্তবায়নের যে প্রসঙ্গটা মানে তারা চাচ্ছে, তো গণভোটে তো না করেনি, কিন্তু সেখানে তো নোট অফ ডিসেন্ট যুক্ত আছে। না না, অবশ্যই থাকবে। জটিলতা বাড়ানো থেকে জটিলতা কমানোটাই মানে রাজনীতির বাস্তবতা হওয়া উচিত। কিন্তু আমরা যে জিনিসগুলো দেখছি যে জটিল করা যায় কিভাবে, মানে আপনার পার্লামেন্টকে আমি ফেসই করলাম না, কমিটিতে গেলাম না, আমি রাজপথের হুমকি দিয়ে দিলাম, নিজের শক্তির সামর্থ্য অবস্থা তো বিবেচনা নিতে হবে। বিরোধী দলকে আমি ছোট করছি না, বিরোধী দলকে মানে মানুষ যে ভোট দিছে এইটি হচ্ছে জামাতের প্রতিষ্ঠার পর এই পার্লামেন্টে তারা এতগুলো সিট পাইছে, সেটি যদি তারা কার্যকরভাবে এবং সত্যিকারের ভূমিকা পালন না করতে পারে তাহলে পরে তাদের ব্যর্থতা তাদের কাঁধে নিতে হবে। বিএনপি তো এটা তো মানে গণঅভ্যুত্থান আন্দোলন 18 বছর ওইটা প্রসঙ্গে যাচ্ছে না, এই নির্বাচনে 22 ফেব্রুয়ারি নির্বাচন তো মানুষ কিন্তু বিএনপির সরকার গঠনের মতো ভোট দিচ্ছে, এবং সেটা অ্যাবসলিউট মেজরিটি। যদি বিরোধী দল নাও আসে তাহলেও বিএনপি একা মানে এই সংবিধানের যা যা পরিবর্তন সেটা করতে পারে, সেই ভোটিং যেটা অ্যাবসলিউট মেজরিটি তার আছে, 2/3 মেজরিটি আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী এটা সর্বসম্মত, নট বিএনপি জামাত সরকারি বিরোধী দল না, সমগ্র একটা কনসেনসাস আছে যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিছু বিষয় কিন্তু যেমন মানে জুলাই সনদ বা অন্যান্য প্রসঙ্গ,
শ্রদ্ধার বিষয়গুলো কিন্তু সবাইকে নিয়ে, এটা বিএনপি এখন পর্যন্ত এই স্পিরিটে আছে। এবং বিরোধী দল বলতে শুধু জামাত না, অন্যান্য বিরোধী দলও কিন্তু তারা চায় সরকারের মধ্য দিয়ে, পার্লামেন্টের মধ্য দিয়ে এটা হোক। কিন্তু বিরোধী দল তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, আপনারা আবারও ফ্যাসিবাদের পথেই হাঁটছেন। জামাতে বললাম না যে ওই প্রথম বিরোধী দল হিসেবে আনুষ্ঠানিক প্রতিষ্ঠার পর থেকে সুযোগ পাইছে। তো এটা কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দলে যেটা ভূমিকা হওয়ার দরকার, মানে 2টা সেশন শেষ হয়েছে, এর মধ্যেই মানে প্রতারণা, বিশ্বাসভঙ্গ যেসব মানে শব্দ এটা উস্কানিমূলক, যাতে ওই ফাঁদ, এটা ফাঁদ বলা যায়, যেন সরকারি দল ওই ফাঁদের মধ্যে গিয়ে পড়ে। আসলে বিরোধী দলের ভবিষ্যৎটা আমি শঙ্কিত। তারা যথাযথভাবে পান, কারণ তাদের গায়ের ভিতরে, এটা কিন্তু সাধারণ বিরোধী দল না, তাদের একটা সুযোগ আসছে 71-এ, তারা যে কর্ম করছে সেই কর্ম থেকে যদি কিছুটাও মানে রেহাই পাত, তাহলে তাদের দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক ভূমিকা পালন করতে হবে। নাহলে তাদের কিন্তু বিপদ একেবারে নাই বিরোধী দল হিসাবে, মানে সরকারের উপর সব দায় চাপাই দিলাম, এটা কিন্তু ঠিক না আমার কাছে মনে হয়েছে। তো প্রতারক, তারপর আর কি কি শব্দ সব ব্যবহার করছে, বরঞ্চ এইসব শব্দের ভিতরে না গিয়ে সত্যিকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা। গণতন্ত্র তো আগে জামাত মানত না, তারা তো ইসলামী বিপ্লবের কথা বলতো। এখন না সেখান থেকে সরে এসে এই নির্বাচনী বা গণতান্ত্রিক যে ব্যবস্থার মধ্যে আসছে। তো বিপ্লব যে মাথার মধ্যে নাই তা না, থাকতে পারে, কিন্তু এইগুলো থাকবে না। এইগুলো দেখেন না ইদানিং জামাত কি করছে, মানে ওই যে কয়লা ধুলে ময়লা যায় না বলে একটা কথা আছে না আমাদের দেশে, 71-এ যে লক্ষ লক্ষ আমাদের মা বোনদের মানে আব্রু তারা নষ্ট করছে। এই যে ইদানিং যেসব ঘটনা আসছে, এমপি হয়েছে, গাজী নজরুল ইসলামের কথা বলছেন? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম যে ঘটনা ঘটাইছে, তারপরে এক শিবিরের ছেলে, ওর নামটা কি ভুলে যাচ্ছে, কুমিল্লার, কি ভয়ঙ্কর ঘটনা ঘটাইছে। তো এইটা তো রাজনীতি, আমরা তো ছাত্র রাজনীতি করছি, আমরা এখন একটা পরিণত বয়সে আসছি, কিন্তু নীতির নৈতিকতা এই বিষয়গুলো যদি না থাকে কোনো রাজনীতিক দল বা নেতাকর্মীর মধ্যে, তাদের তো রাজনীতিক বলা যায় না। জামায়াত যে বারবার সৎলোকের শাসনের কথা বলে, আল্লাহর আইন কায়েমের কথা বলে, তাহলে নিজ দলের নেতাকর্মীরাই যদি সেটি অনুসরণ না করে, তাহলে আসলে ফলাফলটা কি হলো? ওই যে দেখছেন না সাতক্ষীরার ওই যে ভদ্রলোক, এটা বলা ঠিক না, এরা ইসলামকে অপমান করছে, মানুষের টুপি এবং দাড়িকে অপমান করছে, এইগুলোকে মানে ইসলাম শব্দ ব্যবহার করে এরা কোরআনকে অপমান করছে। এরকম মানে ঘটনা এদের এখন খুব ভালো যে মৌলানা ভাসানী বেঁচে নাই। তাহলে কি জামায়াত ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ধর্মকে ব্যবহার করা রাজনৈতিক দল? আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, একটা ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই। এনসিপি যেমনটি সাবেক রাষ্ট্রপতি প্রসঙ্গে বলছে যে বিএনপি তাকে সেফ এক্সিট দিচ্ছে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। বাস্তবতাটা কি? ফৌজদারি মামলা করা যায় অথবা যায় না, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রপতি যেসব সময়গুলো পার করছে। এখন আমরা অনেক কথা বলতে পারি, যেমন এনসিপি যে কথাগুলো বলছে, তাদের স্বর্ণকাল তো অন্তর্বর্তীকালীন সরকারের, সেই সময়টা কিন্তু তারা পাইছে। তো এখন আমি কোনো রাষ্ট্রপতিকে সমর্থন দিচ্ছি না, কারণ মিস্টার চপ্পু সাহেব কিন্তু বিএনপির কোনো রাষ্ট্রপতি ছিলেন না। বিএনপি তাকে যে সময়গুলো পাইছে, যেমন অন্তর্বর্তীকালীন সময়ে তাকে অপসারণের ক্ষেত্রে এদেশের যারা গণঅভ্যুত্থানের ভূমিকা পালন করছিল নেতৃত্বে, সেই তরুণ সমাজের যারা প্রতি, তারা কিন্তু বিক্ষোভ করছে ওই তার অফিসের সামনে। সেই সময় যদি উনি পদত্যাগ করতেন বা বাধ্য হতেন, তাহলে এটা মানে সাংবিধানিক একটা সংকট তৈরি হতো, এটা নিশ্চিত। সেই জন্য বিএনপি কিন্তু তাকে মানে যে যতটা সাপোর্ট দেওয়ার, কারণ কি বলে 24-এর গণঅভ্যুত্থানের পরে বিশৃঙ্খল হোক এটা কেউই চায় নাই। একটা রিজমের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের গণতন্ত্রের উত্তরণ যেতে হবে। যদি কোনো কারণে সাংবিধানিক সংকট হতো,
তাহলে পরে অন্য ঘটনা তৈরি হতে পারত। সেই জন্য আমার কাছে মনে হয়েছে উনি মানে প্রপারলি সেই দায়িত্বগুলো পালন করে এখন অবসরে গিয়েছে। এখন আমার দেখতে হবে তার সময়কালে মানে সাংবিধানিকভাবে মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কি আর নাকি লাভবান হয়েছে, এই পিরিয়ডটা মানে আমাদের বিচার বিশ্লেষণ করে। আমি এখন সে কি শেখ হাসিনা অ্যাপয়েন্টেড মানে রাষ্ট্রপতি, এরপরে তো অন্তর্বর্তীকালীন সময় উনি ছিলেন, এমনকি বিএনপির এই পিরিয়ডে 5 মাসও ছিল। 5 মাসও ছিলেন। তো আমি আইনের বাইরে যেতে বলছি না, আইন সবার জন্য সমান হোক, এটাই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে উন্নত করবে। জনাব শামসুজ্জামান দুদু, জনাব আবু সাইদ খান, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির এক ধরনের দায়মুক্তি রয়েছে, কিন্তু অতীতের অভিযোগগুলো যদি আমরা তুলে ধরি, যেমনটি ব্যাংক দখল, দুর্নীতি কিংবা ষড়যন্ত্র, সেগুলো কি দায়মুক্তি পাবে? না, সেগুলো পায় না। রাষ্ট্রপতি হিসাবে আমাদের সংবিধানের যে 51 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় দায়মুক্তি রয়েছে। তো তার বিরুদ্ধে ফৌজদারি মামলা ইত্যাদি কিছু করা যাবে না, কিন্তু আগের কর্মকাণ্ডের জন্য তো যে কেউ অভিযুক্ত হতে পারে, কিংবা তার কোনো পারিবারিক ঘটনা কোনো কিছুতে সে তো অভিযুক্ত হতেই পারে। তো সেইগুলো নিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে সেই সব বিষয়ে তো একটা থেকেই যায়, এবং সেই ধরনের অভিযোগ তো যে কেউর বিরুদ্ধে হতে পারে। রাষ্ট্রপতি কেন, যে কেউর বিরুদ্ধে তার পুরনো ঘটনা নিয়ে, অতীত নিয়ে তো মামলা হতেই পারে। তো এখন হচ্ছে যে এইটা ঠিক যেটা দুদুভাই বললেন যে এই রাষ্ট্রপতি তিনি একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যেমন যার বুদ্ধিতেই হোক, পরামর্শেই হোক, উনি আদালতের অনুমোদন নিয়ে এই সরকার গঠনের ক্ষেত্রে আদালতের অনুমোদন নিয়েছিলেন। তো আদালতের অনুমতি নেওয়ার কারণে, সুপ্রিম কোর্টের অনুমতি নেওয়ার কারণে এই সরকার, এটা সংবিধান অন্তর্বর্তী সরকার নেই, কিন্তু এই সরকার এই অনুমোদনের কারণে এই সংকট উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারটা এক ধরনের সাংবিধানিক সরকারে পরিণত হয়। তো এইটা, এবং উনি সেই ক্ষেত্রে উনি পরবর্তীতে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং উনি সহযোগিতা করেছেন। ওনার নেতৃত্বেই ওনার কাছেই সবাই শপথ গ্রহণ করেছেন। আজকে যেটাই বলা হোক তাকে টার্গেট করা হচ্ছে ইত্যাদি। তো যেটা করা হচ্ছে, তো যারা এটা তাকে টার্গেট করছেন এবং যারা তাকে নিশানা করছেন এই অর্থে, তো তারা তো আসলে সংবিধানই মানতে চাইছেন না। তারা তো এই সাংবিধানিক ধারাবাহিকতাকে বাদ দিয়ে তারা তো আফসোস করছেন যে কেন বিপ্লবী সরকার গঠিত হলো না। তো আসলে তো সেই বিপ্লবী সরকারের কোনো প্রস্তুতি ছিল না। আর একটা হলো জুলাই অভ্যুত্থান, একটা বড় ঘটনা, এবং যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু সেটা অভ্যুত্থানই, গণ অভ্যুত্থান, এটা বিপ্লব না। বিপ্লবের মধ্য দিয়ে সব কিছু আইন কানুন সংবিধান সব কিছু পরিবর্তন করা যায়, বিপ্লবী সরকার সেটা করতে পারে। তো জুলাইয়ের অভ্যুত্থানটা এমন কোনো বিষয়টা ছিল না। জুলাইয়ের অভ্যুত্থানকে আমাদেরকে গণ অভ্যুত্থান হিসাবে দেখতে হবে। তো গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়েও যে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে বিতর্ক রয়েছে, এই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে যে ধরুন বিরোধী দল ভুল পথে দাবি করছেন, কিংবা এমন দাবি করছেন যেটা সংবিধান সম্মতভাবে দাবি করছেন না, কিন্তু এখন বিএনপির কাজটা কি? বিএনপির কাজটা হবে সংবিধান সম্মতভাবে যে আকাঙ্ক্ষা জনগণের ভিতর হচ্ছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, এবং সেই লক্ষ্যেই তাকে পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি। বজলুর রশিদ ফিরোজ, বিরোধী দল ইতিমধ্যে রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে অভিযোগ আমলে নেওয়ার মতো কিছু দেখছেন না। এখানে কি রাজনৈতিক সমঝোতার কোনো ইঙ্গিত দেখেন? ধন্যবাদ। বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে জামাত, এনসিপি, ইনকিলাব মঞ্চ, তারা তো অনেক আগের থেকে অভ্যুত্থানের পরই তার রাষ্ট্রপতি ভবন, বঙ্গভবন, সেখানে যে অবস্থান, বিক্ষোভ, তাকে অপসারণ করা, তাকে গ্রেপ্তার করা, বিচার করা ইত্যাদি দাবি জানিয়ে আসছিল। কিন্তু একটা যখন দাবি জানিয়ে আসছে, রাষ্ট্রপতিটা মানে তিনি পদত্যাগটা করবেন কার কাছে? সেই সময় তো একটা ভ্যাকুয়াম ছিল, কারণ রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারে যদি স্পিকার থাকে বা ডেপুটি স্পিকার থাকে। এখন ওই সময়ে স্পিকার রিজাইন করছে, ডেপুটি স্পিকার জেলখানায় আছেন। তো উনি কার কাছে একটা নূর হোসেন স্কোয়ার 0 পয়েন্টে গিয়ে উনি পদত্যাগপত্র দেবেন নাকি? এটা একটা অবাস্তব দাবি তারা করছে, একটা সাংবিধানিক শূন্যতা সংকট তৈরি করে এখানে একটা এই কি করে না, একটা গোলমালের মধ্যে ফেলে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে একটা নৈরাজ্যকর যে পরিস্থিতি সেই দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাতে ছিল তাদের।
এখন ধরেন রাষ্ট্রপতির ব্যাপারে একটা সংবিধানে আছে 51 যে অনুচ্ছেদের কথা বলছেন যে ইন্ডেমনিটি দেওয়া আছে, রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। যেমন ধরেন এই যে দেখেন, এই যে বাচ্চু রাজাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যুদ্ধাপরাধী, সে কিন্তু দেশে আসলো। দেশে আসার পরে কি করলো, প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি তাকে স্থগিত করলো 1 বছর তার সাজা। সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখানে দিব্যি আরামে। তাহলে আদালত কি বললো, আইসিটি সেখানে বললো যে আমরা তার জামিন দিই নেই, যেহেতু মহামান্য রাষ্ট্রপতি তার ইয়েটা স্থগিত করছে, সেই জন্যে আমরা তাকে মানে গ্রেপ্তার না করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন আদালত কিন্তু দায়িত্ব নিল না, রাষ্ট্রপতিকে সম্মান করলো। রাষ্ট্রপতি যেটা করছে এটাও কিন্তু প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যখন তাকে তার পরামর্শে এগুলো করে রাষ্ট্রপতি, তাহলে সেই রাষ্ট্রপতির আদেশটাকে সম্মান করে তারা এটা করছে, এই জায়গাটা করলো। তো সেই জন্য এই ইন্ডেমনিটিটা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া আছে, সাংবিধানিকভাবে দেওয়া আছে। এখন যদি আগে এবং পরে, এখন পরবর্তীকালে সে যদি কোনো মানে অপরাধ করে, তার তো বিচার হবেই, যে কোনো নাগরিকের হবে, রাষ্ট্রপতির হবে। রাষ্ট্রপতির আগে যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে সেই সুনির্দিষ্ট অপরাধের কথা তো উল্লেখ করতে হবে যে এই অপরাধে, যেমন ধরেন উনি এই জুলাই অভ্যুত্থানের সময় এই হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত ছিল, হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে, বা এই পরিকল্পনার সাথে চক্রান্তের সাথে, এরকম একটা মামলা করুক তার নামে বিরোধী দল। মামলা না করে গ্রেপ্তার করতে বলে কেন? বিরোধী দল তার নামে একটা মামলা করুক যে এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হোক, মামলা করলাম। কিন্তু যেমনটি বিরোধী দল অভিযোগ করছে যে রাষ্ট্রপতিকে এক ধরনের সেফ এক্সিট দেওয়ার পরিকল্পনা চলছে, এর কোনো বাস্তবতা আপনি দেখেন কিনা, সে আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। বজলুর রশিদ ফিরোজ যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিরোধী দল ইতিমধ্যে রাষ্ট্রপতিকে সেফ এক্সিট দেওয়া হতে পারে এমন এক ধরনের অভিযোগ করছে। নাহিদ ইসলাম বলেছেন, কোনো অজুহাতে ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পু বিদেশে যেন পালাতে না পারে, এমন কোনো সম্ভাবনা দেখেন কি? ধরুন এখন এই সেফ এক্সিট কথাটা, যেমন আমরা তো দাবি করতেছিলাম এবং মামলা করতেও গেছিল, তা তো মামলাটা নেয় নাই। এই যে নূরজাহান বেগম এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা, এই যে হামে যে মানুষজন মারা যাচ্ছে, শিশুরা যে মারা যাচ্ছে মৃত্যু, এবং হামের যে টিকা, এগুলো বন্ধ করে দিল তারা, এই যে প্রকল্পটাই বন্ধ করে দিল, এটার বিরুদ্ধে মামলা করতে গেছে, মামলা নেয় নাই। আমরা তো বলছি তাদেরকেও সেফ এক্সিট দেওয়া উচিত না। এবং তাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগ আছে, পত্রপত্রিকায় আসছে, মিডিয়ায় আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে আসছে। তাহলে তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের যে কার্যক্রম, সেই কার্যক্রমের একটা তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়ে শ্বেতপত্র প্রকাশ করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি করছি। তাদেরকেও যাতে সেফ এক্সিট না দেওয়া হয়, সেইভাবে এই জন্যে এই শাহাবুদ্দিন সাহেব, সে যদি আগে পরে কোনো অবরোধ করে থাকে, তাহলে সেফ এক্সিট দিলে পরে তো জনগণ সেটা বিএনপির সরকারের বিরুদ্ধে যাবে, কেন একটা অপরাধী, সেই অপরাধীকে কেন সেফ এক্সিট দেবে? তো সেই জন্য আমরা কাউকেই সেফ এক্সিট দেওয়ার পক্ষে না। একটা হলো যে কাল্পনিক একটা বিষয় যদি চিন্তা করে, এখন ধরেন অনেকে বলে না যে তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে ইউনূস সাহেবের কি চুক্তি হয়েছে, এখন তো এটা জানি না, তো কেউ তো প্রকাশ করে নাই, শুধু নির্বাচনের তারিখটা 12 তারিখে ছিল, আরও কিছু হয়েছে কিনা। তো এরকম তো সন্দেহ কেউ করতেই পারে, এটা সন্দেহের অবকাশ থাকেই যে কি হচ্ছে। এখন ধরেন এই যে রাষ্ট্রপতি নির্বাচন, সেটা নিয়েও তো গুঞ্জন আছে যে কি চায় কিনা, যে কে হবে রাষ্ট্রপতি, এখন কি আবার ইউনূস সাহেব কি আবার রাষ্ট্রপতি হবে কিনা, সেই রকম কোনো সমঝোতা হয়েছে কিনা, ধন্যবাদ এই ধরনের একটা বিষয় থাকতে পারে। সন্দেহ তো সন্দেহ। ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হতে পারেন? বলা কঠিন, কেন আমাদের দেশে সবকিছুতে শেষ কথা আছে। আমিও মনে করি রাজনীতিতে শেষ কথা আছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় শেষ কথা নাই। কেন বাংলাদেশে অনেক অঘটন ঘটে যায়, তো তবে আমার কাছে মনে হয় না যে সেই বাস্তবতা নেই। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি তার এই ক্ষমতা, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কারণের মধ্য দিয়ে তার যে ইমেজটা ছিল, এবং শেখ হাসিনা তার যে ইমেজটা তৈরি করে দিয়েছিল, অর্থাৎ শেখ হাসিনা একের পর এক মামলা দিয়ে এবং এই বৃদ্ধ লোকটাকে 6 তলায় মানে লিফট ছাড়া হাঁটিয়ে, তো এক ধরনের তার প্রতি সহানুভূতি তৈরি হয়েছিল এবং মানুষ মনে করেছিল যে একজন শিক্ষিত ব্যক্তি, নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, তিনি হয়তো দেশের এই সময় দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশটাকে একটা সঠিক খাতে প্রভাবিত করবেন। কিন্তু হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস যা করেছেন সব কিছুই বেঠিক করেছেন, ভুল করেছেন সেটা বলবো না, কিন্তু তিনি প্রত্যাশা পূরণ করতে পারেন না, মানুষকে হতাশ করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি মানে কলঙ্কিত হয়ে আছেন। যেমন ধরুন, তার সরকারের আমলে 3 দিন আগে মার্কিনের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে,
তো এটা তো যেখানে একটা নির্বাচন হচ্ছে, নির্বাচিত সরকার আসবেন, নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে, তার আগে এই ধরনের চুক্তি করা এবং এই ধরনের কিছু কিছু বিতর্কিত কাজ তিনি করে গেছেন। অতএব সেই বিতর্কের দায়িত্ব তারেক রহমান নিজের ঘাড়ে নেবেন, এটা আমার মনে হয়। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। ইতিমধ্যে আমরা দেখছি 23তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদি একটু বিএনপির অভ্যন্তরের বিষয়ে জানতে চাই, কি চলছে আসলে আপনাদের দলের ভেতরে? আপনারা কি পরীক্ষিত কোনো নেতাকে রাষ্ট্রপতি বানাবেন নাকি একেবারেই বাইরের নতুন কোনো মুখ? না না, এই বিষয়টার সিদ্ধান্ত কিন্তু পার্টি প্রধান হিসাবে এবং সরকার প্রধান হিসাবে জনাব তারেক রহমান সাহেব কিন্তু স্পষ্ট করেছেন। সেটি হচ্ছে জাতীয় স্থায়ী কমিটি এই ব্যাপারে আলোচনার মধ্যে থেকে একটি সিদ্ধান্ত নেবে। আমাদের বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম, তো সেই জায়গায় যদি আলোচনা হয় ভালো মন্দটা তো হবে। আমার কাছে মনে হয়েছে বিএনপির একাধিক প্রার্থী আছে, মানে রাষ্ট্রপতির দায়িত্ব, রাষ্ট্রপতি হওয়ার ওই রকম কিন্তু বিএনপির বাইরেও অনেকে পেশাজীবী হিসাবেও আছেন, অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানও আছে। কিন্তু বজলুর রশিদ ফিরোজ যে বিষয়টি বলছিল ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার এক ধরনের আলোচনা ছিল, তেমন কোনো সম্ভাবনা এটা আছে? কোনো সম্ভাবনা নাই। যে পত্রপত্রিকাগুলো লিখছেন রাজনৈতিক এবং বাংলাদেশের বাস্তবতায় ডক্টর ইউনূস রাষ্ট্রপতির হওয়া অনেক অঘটন ঘটতে পারে আমার বিবেচনায়। একে স্পষ্ট করে দু একটি যদি শুনি একটু। না না না, ডক্টর ইউনূস তার ব্যক্তিগত চর্চায় তিনি একটা জনপ্রিয়তার শীর্ষে উঠছিলেন। হ্যাঁ, অনেক বিতর্ক থাকতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের, তো সেই জায়গাটায় তিনি প্রধান উপদেষ্টা যে ভূমিকাটা পালন করছেন সেটাও কিন্তু একটা ক্রাইসিসকে মোকাবেলা করে গণতন্ত্রের উত্তরণে, অর্থাৎ 12 ফেব্রুয়ারির নির্বাচনে ওই ধরনের বিতর্ক নাই। কিন্তু উনি রাষ্ট্রপতির দায়িত্ব যদি নেয়, কথার কথা, তাহলে যারা ওকে সমালোচনা করে, যারা গণতন্ত্রকে টার্গেট করে, যারা বিএনপিকে সমালোচনা, তাদের পথ প্রশস্ত হয়। আমরা তো আগেই বলেছিলাম। তো এই সুযোগ, এই বিতর্কের ভিতরে সরকার কেন যাবে, কিসের জন্য যাবে? আর ডক্টর ইউনূস সাহেবের আমার বিবেচনায় কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে হয়তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি না হয়, প্রধানমন্ত্রীও সমমর্যাদা ছিলেন প্রধান উপদেষ্টা হিসাবে, তার প্রাপ্তি কিন্তু অনেক রাজনীতিবিদ এবং প্রতিষ্ঠিত মানুষের থেকে অনেক উচ্চ স্তরে গেছে আমার বিবেচনায়। তো যেসব পত্রপত্রিকাগুলো লিখছে তার বিষয়গুলো কোন বিবেচনা থেকে লিখছে আমি জানি না। আমি স্পষ্ট করেই বলছি যে এই মুহূর্তে তার নাম যতই আসুক না কেন, মানে বিএনপি তাকে করবে কিনা এটা নিয়ে কিন্তু একটা ধরনের আলোচনা আছে, করবে কিনা। তা আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরে এর বাস্তবতা আমরা দেখতে পারব। কিন্তু সকল বিবেচনা করে তাকে বিতর্কিত জায়গায় নিয়ে যাওয়াটাই আমার মনে হয়, মানে রাষ্ট্রপতির কেন, তার থেকে মানে অনেক সম্মানীয় দায়িত্ব তিনি ইতিমধ্যেই পালন করছেন। তো অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রাধান্য দিবে? প্রথম, তাকে মানে এই রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি হওয়ার গ্রহণযোগ্যতা থাকতে হবে, এটা একটা। 2 হচ্ছে আমার দলের মধ্যে যারা পরীক্ষিত, নানানভাবে তারা নির্যাতিত হয়েছেন কিন্তু যোগ্যতার পরিচয় দিয়েছেন, আমার দলের ভিতর, আমি ব্যক্তিগতভাবে আমি যে দল করি সেই দলে একাধিক প্রার্থী আছে যারা মানে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারে। 3 নম্বর, সব থেকে বড় কথা হচ্ছে গণতন্ত্রের প্রতি তাকে অতি অবশ্যই একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেটা ইতিমধ্যে আমার দলের অনেকেই হয়েছেন, বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোতেও হয়েছে। তারা এই পরীক্ষায় নির্যাতন ভোগ করছেন, অনেক লাভ মানে লালসা, এটা ওটা যেভাবে ব্যাখ্যা করেন না কেন, তার বাইরে তারা নিজেদেরকে রক্ষা করছে। এমন ব্যক্তিকে হতে হবে যার প্রতি এই দেশবাসীর সম্মান আছে, আস্থা আছে, বিশ্বাস আছে, তাকেই আপনার বেছে নিতে হবে। তাহলে পরে আমার কাছে মনে হয় যে এই কঠিন সময়, এখন কিন্তু আমরা মানে বিএনপি সরকার করছি আর সব তৈরি হয়ে গেছে তা না, অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে। সেই পথ পাড়ি দেওয়ার মতো ব্যক্তিত্ব, প্রজ্ঞা, নেতৃত্ব যার কাছে আছে, অনেকেই আছে, তাকে যদি বিএনপির পক্ষ থেকে বেছে নেওয়া হয়
আমার মনে হয় সেটা হবে সবথেকে অসংখ্য উপযুক্ত। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান তুতু, ধন্যবাদ জানাচ্ছি আবু সাইদ খান, ধন্যবাদ জানাচ্ছি বজলুর রশিদ ফিরোজ। আয়োজনের একেবারেই শেষ প্রান্তে আমরা। দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।